খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি, নোমান আব্দুল্লাহ। দর্শক, দেখছিলাম আজকের দিনের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, বাংলাদেশকে বিশ্বকাপে যেতে কারা বাধা দিচ্ছে বা কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায়, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন ক্রীড়া বিশ্লেষক ফয়সাল তিতুমির। তিতুমির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তিতুমির ভাই, আমরা বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা নিয়ে আরও কথা বলবো, অনেক কথাই হচ্ছে। তার আগে আমরা একটু ভারতের ভূমিকাটা নিয়ে কথা বলতে চাই। ক্রিকেটে যেভাবে ভারত আধিপত্য বা বজায় রাখছে বা যেভাবে তারা ডমিনেট করছে ক্রিকেট বিশ্বটাকে, আমরা একসময় শুনতাম যে 3 মোড়লের ক্রিকেট, সেখানে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ছিল। সেখান থেকে এখন সম্ভবত 1 মোড়লের ক্রিকেট হয়ে গেছে। ইংল্যান্ড অস্ট্রেলিয়াও অনেকটা সরে গেছে আর কি। এইটাকে আপনি কিভাবে দেখেন, ভারতের এই আধিপত্যবাদের ব্যাপারটাকে ক্রিকেটে? খুবই 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 খারাপ, খুবই ব্যাড। প্রথমত হচ্ছে যে দেখেন, এটার খুবই স্পষ্ট উদাহরণটা হচ্ছে আমরা এতদিন জানতাম ভারত পাকিস্তানের ক্ষেত্রেই এই বিষয়টা হচ্ছে, হাইব্রিড মডেলে যেতে হয়েছে, মানে পুরো ক্রিকেটের মডেলটাকে চেঞ্জ করে ফেলতে হয়েছে বিকজ অফ ইন্ডিয়া ইজ রেলুক্টেন্ট টু প্লে উইথ পাকিস্তান। তো কি হলো, প্রথমে হাইব্রিড মডেল, ভেন্যু চেঞ্জ হচ্ছে এবং তারা পাকিস্তানে গিয়ে খেলবে না। এরপর শুরু হলো পাকিস্তানও তাহলে ভারতে এসে খেলবে না, হাত মেলাচ্ছে না দুটো দল। এবং সেখান থেকে সেই বিষয়টা দেখেন, ট্রফি নিচ্ছে না। ইয়া, তো এরপর আসলো বাংলাদেশের সঙ্গে তারা, আমরা আন্ডার 19 এটার ইফেক্টটা দেখলাম, যেটা খুবই খুবই স্যাড ফর ক্রিকেট ওভারঅল স্পোর্টস আসলে। এবং এটা অবভিয়াসলি এখন যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলছি, বাংলাদেশের বিশ্বকাপে যাওয়া আনা যে অনিশ্চয়তা, সব কিছু কিন্তু শুরুটা করলো ইন্ডিয়া। একটা খুবই সিলি একটা ডিসিশন, কিভাবে স্পোর্টসটাকে পলিটিক্যালি ইনফ্লুয়েন্স হয়েছে তার প্রমাণ আমরা দেখলাম আইপিএলে মুস্তাফিজুর রহমানকে তারা নিয়েও, মানে কোনো রিজন ছাড়া, কোনো প্রপার কারণ না দেখে তারা মুস্তাফিজকে বাদ দিয়ে দিল। এবং এর ফলাফল আজকে এখানে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যেখানে খুব অনায়াসে সমস্যার সমাধান করা যেত, কারণ অলরেডি হাইব্রিড মডেল হচ্ছে, অলরেডি শ্রীলঙ্কা আরেকটা ভেন্যু আছে। সো যদি ভারতের দিক থেকে ওই সদিচ্ছাটা থাকতো, অবভিয়াসলি আইসিসির ক্ষেত্রে এই ডিসিশনটা নেওয়া খুব সহজ হয়ে যেত বাংলাদেশের ম্যাচগুলো সেখানে রিপ্লেস, কিন্তু সেটা হচ্ছে না বিকজ অফ দ্যাট। আপনি যে প্রশ্নটা করলেন সেটা। তৃতীয় ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ক্রিকেটটাকে সবসময় অল্প কয়েকটা দেশের মধ্যে দেখি আর কি। আমরা ফুটবলটাকে যেভাবে গ্লোবালাইজ করা হয়েছে বা অন্যান্য খেলাগুলো যেভাবে সারা পৃথিবীতে যেভাবে চলে, ক্রিকেটটা কিন্তু ওরকম না, 10-12টা 15টা কান্ট্রির মধ্যেই সীমাবদ্ধ। এই যে ক্রিকেটটাকে গ্লোবাল ইভেন্ট করা যাচ্ছে না বা গ্লোবাল স্পোর্টস করা যাচ্ছে না, এটার ক্ষেত্রেও কি এই যে ভারতের এই ধরনের ডোমিনেশন বা ডোমিনেটিং মনোভাবটাকে একটা বড় বাধা? দেখেন, বিশ্বকাপটাকে মোটামুটি আমরা ক্রিকেটটাকে বলা হয় 10 দলের খেলা, আজীবন সেটাই হয়ে আসে, কারণ র্যাঙ্কিং 10টা দলেরই করা হয়। টি-20তে এসে আইসিসি মনে করেছে এটা তার একটা অপরচুনিটি, এটাকে আরেকটু এক্সপ্যান্ড করার, কারণ তারাও দেখছে এটাকে আসলে যতটা যদি গ্লোবাল গেম করতে যাই, আমাকে আসলে আরও অনেক দেশ ইনভলভ করতে হবে। ফলে এবার আপনি দেখেন বিশ্বকাপে ইতালি হঠাৎ করে চলে এসেছে, ইউএসএ এখন খেলছে বিশ্বকাপ, ওমানদেরকে আনার চেষ্টা করা হচ্ছে। সো আইসিসি ডেভেলপমেন্ট থেকেই এই কাজগুলো করা হচ্ছে। কিন্তু সেখানে প্রবলেমটা দেখেন, এই বিশ্বকাপটা দিয়েই কিন্তু টি-20-র এত বড় আয়োজন, 20টা দল নিয়ে এর আগে কখনো বিশ্বকাপ হয়নি। সেখানে আয়োজক ভারত, এটাও বহু আগে কিন্তু অ্যানাউন্স, সেই জায়গাটায় খেলতে আসবে ক্রিকেটাররা, তাদেরকে ভিসা দিচ্ছে না বিকজ অফ কেন, পাকিস্তানি একটা তাদের বংশোদ্ভূত ব্যাপার। এই ঘটনাটা ভারত আগেও করেছিল ওসমান খওয়াজার সঙ্গে, তখন অনেক আলোচনা হয়েছিল, সঙ্গে করা হয়েছিল ইংল্যান্ডে। এখন বিশ্বকাপে আপনি দেখেন ইংল্যান্ডের 2 জন ক্রিকেটার, ইউএসএর 4 জন ক্রিকেটার, এবং এরকম এখন যেহেতু ক্রিকেট একটা গ্লোবাল গেম, যদি আপনি চিন্তা করেন, মানুষ এখন খুব সহজেই ধরুন বিভিন্ন দেশে থেকে গিয়ে তারা খেলছে, ক্রিকেটটাকে দিয়ে ক্যারিয়ার করছে। এখন তাদের রুট হয়তো বা তাদের দাদা পরদাদারা ছিল পাকিস্তানে, সেটার জন্য যদি আপনি বিশ্বকাপ খেলতে যাও একজন ক্রিকেটারকে ভিসা না দেন। কিন্তু তিতুমির ভাই, আপনার পাকিস্তানি বংশোদ্ভূত বলা হয়েছিল, ইউএসএ যে ক্রিকেটার ছিল আলী খান সহ আরো যে 4 জন ক্রিকেটার তাদের ছিল, কিন্তু আদিল রশিদের সঙ্গে পাকিস্তানের কোনো ধরনের সম্পর্ক কিন্তু খুঁজে পাওয়া যায়নি। এবং কয়েকটা মিডিয়া বলছে যে মুসলমান হওয়ার কারণে তাদেরকে দেয়া হচ্ছে না কিনা। যদি এরকম হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওমানকে কিভাবে সেখানে পুরো দলকে সেখানে আনবেন, কিভাবে আপনি সংযুক্ত আরব আমিরাত এখন ক্রিকেট খেলছে, আপনি ইতালিতেও ইভেন মুসলমান ক্রিকেটার পাবেন, অনেকগুলো দেশে পাবেন, তাদেরকে আপনি ভারতে কিভাবে খেলার সুযোগ পাবেন? আরো মজার ব্যাপার, আপনি ওমানের কথা যখন বললেন, ওমানেই কিন্তু অনেক ইন্ডিয়ান ক্রিকেটারও আছেন, ইন্ডিয়ান বংশোদ্ভূত, সো তারা একসাথে সেখানে ক্রিকেট খেলছেন। কিন্তু যখন ভারতে খেলতে আসছেন এবং এই বিষয়টা নিয়ে যদি ভিসা না দেওয়া হয়, সেটা পাকিস্তানি হোক, মুসলিম হোক, যে কানেকশনই থাকুক, মানে একজন ক্রিকেটার যিনি আইসিসির অ্যাপ্রুভড ক্রিকেটার খেলতে যাচ্ছেন, আইসিসি আয়োজনটা করছে, ভারতকে তারা আয়োজন করতে দিয়েছে, সেখানে ভারতে আইসিসির একজন ক্রিকেটারকে বলছেন আমরা তাকে ভিসা দেব না, মানে এর চেয়ে কি বলে এটাকে, একটা দ্বিচারিতা তো আর হতে পারে না ভারতের ক্ষেত্রে। আপনি যে প্রশ্নগুলো তুলেছেন সবগুলোই খুব যৌক্তিক, এবং এইগুলোই আসলে খুব বড় বাধা যখন একটা ওভারঅল স্পোর্টস। আপনি দেখেন
ফুটবলের ক্ষেত্রে এটা কেন হয় না? কারণ ফিফার ওই গ্রহণযোগ্যতা, এখানে কিন্তু চাইলে ইংল্যান্ড বলতে পারে না যাচ্ছে না আমরা এটা করবো না। আপনার মনে আছে যে বাংলাদেশে যখন অস্ট্রেলিয়া ক্রিকেট টিম আসলো না হলি আর্টিজান অ্যাটাকের পরে 2016-এ, তখন কিন্তু অস্ট্রেলিয়া ফুটবল টিম বাংলাদেশে এসে খেলে গিয়েছিল খুব কাছাকাছি সময়, কারণ ওইখানে কোনো এক্সকিউজ চলেনি। সো এক্ষেত্রে আপনি অবভিয়াসলি ভারত এই সুযোগটা পেয়েছে, তারা সেই সুযোগটা পুরোপুরি নিয়েছে, কারণ তারা যেটা প্রতিষ্ঠিত 60%, মোর দ্যান 60% রেভিনিউ আসে ভারত থেকে, স্পন্সররা সব ইন্ডিয়ান, ব্রডকাস্টে তারা অনেক বেশি টাকা দিচ্ছে, ফলে তারা এখন যদি ধরে নেয় যাচ্ছে আমরা এটা তাহলে আমরাই এটা করব। এবং একটা সময় তো এরকমও মানে এখন ফেসবুকে মজা করা হয়, দেখবেন যে এক সময় মনে হয় ক্রিকেট খেলবে ইন্ডিয়া বনাম ভারত, তারাই খেলবে, তারাই সব কিছু করবে। কারণ হচ্ছে যে এই মাত্র 10টা দল, তার মধ্যে একটা দলের জন্য আপনাকে পুরো টুর্নামেন্টের ফরম্যাট চেঞ্জ করতে হয়েছে। এখন সেটাতে যদি এশিয়াতে আপনি এবার যদি চিন্তা করেন 4-5টা দল, সেখানে অলরেডি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা ইস্যুজ আছে, সেখানে বাংলাদেশের সঙ্গে যদি এটা তৈরি হয়, মানে এটা ক্রিকেটটাকে আস্তে আস্তে আরো বেশি এটাকে আরো ন্যারো করে ফেলবে। এক্স্যাক্টলি। আইসিসির রোলটা এখানে কি? অ্যাজ এ গভর্নিং বডি তারা ইন্ডিয়ার এই ডমিনেশনটাকে কেন মেনে নিচ্ছে, বা তারা কেন স্বাধীনভাবে দাঁড়াতে পারছে না? এগেন ওই যে মানি টক্স। সো যদি এটাতে এরকম হতো, সত্যিকার অর্থে এটা ওরকম একটা গ্লোবাল গেম হতো এবং অনেক বেশি, ধরুন ইন্ডিয়াতে এখন অলমোস্ট মোর দ্যান 100 crore পিপল, দর্শক আছে, সেখানে রেভিনিউ আছে, অনেক টাকা তারা দিচ্ছে, কিন্তু এর বাইরে অন্য দেশগুলোর সেটার ওই হিসাবটা করলে আপনি যদি দেখেন চার্টে ভারতের অংশটা অনেক বড়, বাট স্টিল গেমটা তো ওভারঅল ক্রিকেট, এবং সেখানে ইন্ডিয়া একটা দেশ, বাংলাদেশও একটা দেশ, কিন্তু ক্রিকেটে এই বৈষম্যটা আইসিসি থেকে সবসময় করা হয় যে তারা ধরুন ভারতকে যেভাবে দেখে জিম্বাবুয়েকে বা আরেকটা দেশকে সেভাবে দেখে না। এখন এইটা ধরুন একেবারেই অনেক বছর ধরে হয়ে আসছে, হঠাৎ করে এটা তারা চেঞ্জ করতে পারবে না। বাট আমার মনে হয় এটা একটা অপরচুনিটি ছিল টি-20-তে অ্যাটলিস্ট এই ফরম্যাটে যেন জিনিসটাকে আরেকটু বেশি নিউট্রালাইজ করা যায় কিনা, সেই চেষ্টাটা আসলে আইসিসির পক্ষ থেকে নেই। এখন এখানে আরেকটা খুব বেসিক জিনিস আছে, আইসিসির টপ পোস্টে যারা, তারা সবাই ইন্ডিয়ান। সো তারা কতটা ইন্ডিয়ান হয়ে আইসিসি চালাচ্ছেন, নাকি একজন আইসিসির প্রশাসক হয়ে আইসিসিটা চালাচ্ছেন, এই প্রশ্নটা বরং আসতে পারে। আইসিসি চেয়ারম্যান, সিইও বোথ ফ্রম ইন্ডিয়া। এখন এরকম ডিসিশনের ক্ষেত্রে যেখানে সরাসরি ভারত ইনভলভ, সেই জায়গাটায় ধরুন আপনি যখন আইসিসির একটা পদে থাকবেন, তখন আসলে আপনাকে একজন নিউট্রাল ক্রিকেট প্রশাসক হিসেবে চিন্তাটা করতে হবে। সেটা আইসিসি করতে পারছে কিনা ওই জন্য আসলে সেইটাই বরং আরেকটা সন্দেহের বা প্রশ্নের জায়গা তৈরি করছে। এক্স্যাক্টলি। তিতিমির ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ধরেন বাংলাদেশ যে অভিযোগটা তুলেছে, নিরাপত্তার প্রশ্ন, সেখানে নিরাপত্তা তো একেবারে নন নেগোশিয়েবল একটা জিনিস। আপনি সেখানে বলা হচ্ছে যে এত শর্ট টাইমে কেন বললো, বাংলাদেশ 1 মাস 4 দিন 5 দিন আগে বলেছে, যেটা আপনার 2 দিন আগেও কিন্তু আপনি বলতে পারেন। আপনি যদি আপনার টিমকে নিরাপদ মনে না করেন একটা দেশে, আপনি তো ক্রিকেটারদের জীবন নিয়ে তো আপনি আর খেলা করার সুযোগ নাই। তো বাংলাদেশ এই প্রশ্নটা তুলেছে, একেবারে লজিক্যাল একটা কনসার্ন, যেটা সবাই বলছে। স্টিল আইসিসি সে বাংলাদেশের পক্ষ নিতে পারছে না। আমরা জানতে চাই যে অন্যান্য যে দেশগুলো আছে, ক্রিকেট খেলুড়ে অন্যান্য যে দেশগুলো আছে, তারা এখানে কোনো রোল প্লে করতে পারে কিনা, তারা বাংলাদেশের পাশে দাঁড়ানোর সুযোগ আছে কিনা? এখন ধরুন সত্যিকার অর্থে আমরা খুব একটা সেলফিশ ওয়ার্ল্ডে আছি, আমরা সবাই আসলে নিজেরটা নিয়ে চিন্তা করি। ধরুন যেমন এই ঘটনায় হয়তো পাকিস্তানি গণমাধ্যম থেকে নিউজটা আসছে যে পাকিস্তান অনুশীলন বর্জন করছে বা বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছে, হয়তো তারা মেন্টাল সাপোর্ট দেবে, কিন্তু এর জন্য যে পাকিস্তান বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেবে, আমারটা মনে হয় না কোনোভাবেই, কেউই সেটা করবে না। এইটা হচ্ছে একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে আমাদের মধ্যে ওই ঐক্যটা তো আসলে নাই। আপনি অনেকবার দেখবেন এশিয়ার অনেক ইস্যুতে আমরা এক হতে পারিনি, কারণ হচ্ছে অবভিয়াসলি এখানে দলাদলির তো একটা ব্যাপার আছে। ইন্ডিয়া বা বিসিসিআই এবং পিসিবি একদিকে, ইসিবি বা সেনা কান্ট্রিগুলো তারা সাধারণত তাদের মতো করে আরেকটা করে চিন্তা করে, ফলে প্রায়শই বলা হয় যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কি দরকার, 4টা টিম বরং এরাই খেলুক, বাকি 6টা টিম আলাদা করে খেলুক, 2টা টায়ার করা হোক। বিকজ অফ দ্যাট যে ক্রিকেটটাকে আসলে ওইভাবে আমরা কখনোই চিন্তা করতে পারিনি যে একটা গ্লোবাল গেম। আইসিসির ওই ক্ষেত্রে আসলে আমি বলবো যে ভূমিকা তো ওরকম শক্ত ভূমিকা নেই একেবারে। সিকিউরিটি যে কনসার্নের কথা উঠেছে, এই জায়গাটায় আসলে আইসিসি বা বিসিবির সঙ্গে দ্বিমত পোষণ করেছে। তারা মনে করছে যে না, ওরকম সিরিয়াস কোনো থ্রেট নেই, তারপরও তারা বাংলাদেশের এই যুক্তিগুলো নিচ্ছে এবং তারা সেটাকে মিনিমাইজ করে হয়তো ভেন্যু রিপ্লেসের কথা বলছে। কিন্তু বাংলাদেশের তো এক্ষেত্রে অবস্থান পরিষ্কার যে ভারতের ভেতরে যে কোনো ভেন্যু তো সেটা ভারতই, এবং যেহেতু শ্রীলঙ্কা অপশন আছে, তো বাংলাদেশ কিন্তু তারাই স্বপ্রণোদিত হয়ে ওই গ্রুপ চেঞ্জের অফারটা দিয়েছে যে আচ্ছা আয়ারল্যান্ডের জায়গায় বাংলাদেশ নিলে আসলে প্রবলেম অনেক সলভ হয়ে যায়। সো আপনি যদি সমাধানের মানসিকতা থাকে অনেকভাবেই করা যায়, এবং এক্ষেত্রে তো বাংলাদেশের অবস্থান একেবারেই পরিষ্কার, যেটা আপনি বললেন নন নেগোশিয়েবল, ফুল স্টপ, যে বাংলাদেশ ভারতে যাবে না বিশ্বকাপ খেলতে। তবে একই সাথে এই জায়গাটাতে আসলে গভর্নমেন্ট একটা অ্যালাইন আছে। বাংলাদেশের বিসিবির এই ডিসিশনটা কিন্তু বিসিবি এখন একা নিচ্ছে না, বাংলাদেশ সরকারও নিচ্ছে, এবং সেই ক্ষেত্রে ভারতের ক্ষেত্রেও তাই হচ্ছে। এই ডিসিশনটা আসলে ভারতের সরকার থেকে এসেছে, বিসিসিআই থেকে। আমার মনে হয় যে প্রবাবলি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলেও যদি কোনো আলোচনা করে জিনিসটার একটা সমাধান করা যায়, সেটা আসলে দরকার। কারণ
বিসিবিও বাংলাদেশ থেকেও পরিষ্কার বলা যে আমরা বিশ্বকাপটা খেলতে চাই যে কোনোভাবে। কিন্তু এখন ধরুন এখন যে জায়গাটায় আছে বল এখন অনেকটাই আইসিসির কোর্টে চলে গেছে, বাংলাদেশ তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে আমরা বিশ্বকাপ খেলবো যদি সেটা শ্রীলঙ্কায় হয়। এখন আইসিসি ওই সিদ্ধান্তটাই জানাবে যে আচ্ছা তোমাদের ম্যাচ আমরা শ্রীলঙ্কায় দিচ্ছি, হতে পারে আমি 4টা ম্যাচের আগের এপিসোডও এটাই বলেছিলাম 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ শ্রীলঙ্কায় হোক, একটা ম্যাচ যদি ওরকমও হয় ভারতে যেতে হয় তাহলে দুটো দলকে আপনি ব্যালেন্স, কারণ এখন আসলে অনেক বেশি ইগোর বিষয় এটা নোমান। ভারত মনে করছে এটা আমাদের পরাজয় হয়ে যাবে বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় চলে, আবার বাংলাদেশও একদিক থেকে হয়তো এটা ভাবছে যে আমরা যদি ভারতেই খেলতে যাই শেষ পর্যন্ত তাহলে তো এটা আমাদের নৈতিক পরাজয় হলো। তো ওই জায়গাটা থেকে বের হয়ে একটা ব্যালেন্স করেও কোনো সিদ্ধান্ত যদি আসে সেটা মনে হয় দুপক্ষকে আসলে গ্রহণ করা উচিত। যদি আমরা বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ সবকিছু নিয়ে আমাদের সঙ্গে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। তিতুমির ভাই, আমরা বলছিলাম যেটা যে বাংলাদেশের অবস্থান জানিয়ে দিয়েছে। আজকে একটু আগে আমরা দেখলাম যে ক্রীড়া উপদেষ্টা আবারও বলেছেন যে বাংলাদেশকে যতই চাপ দেওয়া হোক বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। বাংলাদেশের অবস্থান আগে থেকেই পরিষ্কার। যদি অবস্থান এটাই থাকে সেক্ষেত্রে আসলে কি হতে যাচ্ছে? বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ হতে যাচ্ছে। রাইট, আমরা আসলে বিরতির আগে এটা আলাপ করছিলাম যে এখন এই ডিসিশনটা শুধুমাত্র বিসিবির না, সরকারও এটার সঙ্গে জড়িত, এবং একটু আগে যুব ক্রীড়া উপদেষ্টা কথা বলেছেন যিনি শুরু থেকে আসলে এর সঙ্গে খুব নেগোশিয়েট করছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির সঙ্গে মিটিংগুলোতে তিনি অংশ নিয়েছেন। এখন যেটা অবস্থান এটা এগেইন অবভিয়াসলি বাংলাদেশের দিক থেকে অবস্থান পরিষ্কার করা হয়েছে, বলটা আইসিসির কোর্টে। একটা খবর এসেছিল গতকালকে যেটা নিয়ে সারাদিন তোলপাড় হয়েছে যে 21 জানুয়ারি একটা ডেডলাইন দিয়েছে আইসিসি, এর মধ্যে বিসিবিকে জানাতে হবে যে তারা আসলে কি করবে, ভারত বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। যেটা গতকালকে একেবারে দিনের শেষে এসে মিডিয়া কমিটির চেয়ারম্যান এই খবরটাকে অস্বীকার করেছেন, বলছেন যে তারা আইসিসি থেকে এরকম কোনো কিছু দেওয়া হয়নি। বাট আপনি যদি একটু লজিক্যালিও চিন্তা করেন, আসলে ওয়ার্ল্ড কাপের তো বাকি আছে 3 উইকস, এবং এই সপ্তাহটা শেষ হচ্ছে ধরুন 21 তারিখ মানে বুধবার, বৃহস্পতিবারের মধ্যে তার মানে একটা ডিসিশন যদি আপনি না নেন, ফ্রাইডে বাংলাদেশে বন্ধ, স্যাটারডে সানডে ওয়ার্ল্ড বন্ধ, তার মানে আপনি নেক্সট উইকে অনেক বেশি ডিলে হয়ে যাবে, ওই সময় আরও বেশি শর্ট টাইমে ডিসিশন নেওয়াটা কঠিন হয়ে যাবে। ফলে এইটা একটু লজিক্যালি চিন্তা করলে মনে হয় যাচ্ছে 21 তারিখ প্রবাবলি আ গুড ডে টু মানে ওই অ্যানাউন্স করা আসলে কি হচ্ছে। তাহলে আপনি 22 তারিখ ওই একদিনের মধ্যে আপনি বাকি কাজগুলো এগিয়ে নিতে পারবেন। এখন অপশন কি আছে সামনে? অপশন আছে যেটা একটাই, যে বাংলাদেশকে আসলে আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিবে যে ওকে আমরা আসলে তোমাদের জন্য এইটা করতে পেরেছি। কি করতে পেরেছি? আমরা তোমাদের ম্যাচ সবগুলোই শ্রীলঙ্কায় দিচ্ছি তোমাদের দাবি মতো, দেন ইটস অল সেটেলড। আরেকটা বলতে পারে যে না, সেইটা আসলে আমরা পুরোপুরি তোমাদের করতে পারছি না, আমাদের এই স্কেডিউল মিলাইতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 2টো ম্যাচ তোমাকে শ্রীলঙ্কায় খেলতে হবে, 2টো ইন্ডিয়াতে, বাট আমরা অন্য ভেন্যুতে দিচ্ছি যেগুলোতে থ্রেট কম। সেটা তখন বাংলাদেশকে ডিসিশন নিতে হবে তারা সেটা কি করবে। আর থার্ড অপশন, আইসিসি সরাসরি জানিয়ে দিতে পারে যে না, ভেন্যু সূচি যা আছে তাই ভারতেই তোমাদের খেলতে হবে, এখন তোমরা খেলবা কিনা সেটা বলো। তখন আসলে সিচুয়েশন ক্যান বি ট্রিকি, এবং সেক্ষেত্রে ট্রিকিও আসলে কিছু না, বাংলাদেশের অবস্থানে পরিষ্কার তারা খেলবে না। এবং তখন যেহেতু স্কটল্যান্ডের কথা আসছে, যে আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডই এই মুহূর্তে আসলে বেস্ট অ্যাভেলেবল অপশন যদি বাংলাদেশ না খেলে, এবং সেই জায়গায় যদি আইসিসি আরেকটা দলকে কিন্তু একটু আগেই আমরা একটা রিপোর্ট দেখলাম তিতুমির ভাই যে বিবিসি বলছে যে স্কটল্যান্ডের সঙ্গে এখন পর্যন্ত আইসিসি যোগাযোগ করেনি, এবং স্কটল্যান্ডের সঙ্গে বিবিসিও যোগাযোগ করেছে। তারা বলছে যে বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে আমরা এই বিষয়ে, আমি মনে করি বিবিসির এখন যে এত নিউজ হচ্ছে, আপনি দেখবেন পাকিস্তানি মিডিয়া তাদের পারপাস সার্ভ করছে, ইন্ডিয়ান মিডিয়া তো অবভিয়াসলি শুরু থেকেই জিনিসটাকে যত বেশি সময় ম্যানিপুলেটেড করে নিউজ করছে। এএফপি নিউজটা আমরা দেখেছি, বাট বিবিসি নিউজটার ক্ষেত্রে কেন বিশ্বাসযোগ্য? কারণ তারা আসলে স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করে তাদের জন্য অনেক বেশি সহজ, এবং তারা সেটাই করেছেন। কথা বলে তাদের থ্রুতে তারা কিন্তু উদ্ধৃতি দিয়ে বলেছেন, তারা বলছেন না কোনো বিশেষ সূত্র বা অমুক বলেছে, জানা গিয়েছে, যেটা সাধারণত ভারতীয় এবং পাকিস্তানি গণমাধ্যমগুলো করছে। ফলে বিবিসির এই নিউজটাতে পরিষ্কার যে হচ্ছে স্কটল্যান্ডের সঙ্গে এখনো আইসিসির সাথে কোনো ফর্মাল আলাপ হয়নি, বাট স্কটল্যান্ড তাদের মতো করে যেহেতু তাদের এরই মধ্যে ট্রেনিং ক্যাম্প চলছে, সো দে আর প্রিপেয়ার্ড। কিন্তু তারাও নিজে থেকে যোগাযোগ করছে না আউট অফ রেসপেক্ট টু বাংলাদেশ, হুইচ ইজ আ বোল্ড স্টেটমেন্ট এই সময় এসে, বাংলাদেশের জন্য একটা নৈতিক সমর্থন। কিন্তু আপনি যদি প্রসেসটা দেখেন, প্রসেস অনুযায়ী আসলে স্কটল্যান্ডই অটোমেটিক্যালি চলে আসবে তখন নেক্সট অ্যাভেলেবল অপশন আইসিসির কাছে। আয়ারল্যান্ডের যে বিষয়টা হয়েছে এটাও কিন্তু আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এটা নিয়েও নানান রকম নিউজ আসছে যে ভারত থেকে আয়ারল্যান্ডকে ইনফ্লুয়েন্স করা হয়েছে তারা যাতে তাদের ভেন্যু পরিবর্তনে রাজি না হয়। ফলে আয়ারল্যান্ডের ওই জায়গাটায় যদি বাংলাদেশ যেত, আয়ারল্যান্ড যদি এখানে চলে আসে, তাহলে আসলে অনেক প্রবলেম সলভ হয়ে যেত খুব ইজি। অনেক দলকে আপনার টানা হেঁচড়া করা লাগতো না, 2টো টিমকে চেঞ্জ করে দিলেই হতো। কিন্তু ক্রিকেট আয়ারল্যান্ড থেকেও জানানো হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করেনি, এবং তারাও আসলে এখানেই খেলতে চায় শ্রীলঙ্কায়। সো বিষয়গুলো একটু জটিল হয়ে গিয়েছে, এবং এখন আসলে আইসিসি ডিসিশনটা জানাবে এবং তারপর সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ক্রিকেট। সেই গ্রুপে সম্ভবত আরো একটা দল আছে যাদের সঙ্গে সোয়াপ করা যায়, আমার মনে হয় জিম্বাবুয়ের কথাও ভাবা যেতে পারে। এটা আরেকটা অপশন হতে পারে, অবভিয়াসলি জিম্বাবুয়ের সঙ্গেও হতে পারে, হোয়াই নট। কিন্তু যেটাই হোক, মানে এটা আসলে 3টা পক্ষকে মিলেই সলিউশনটা আনতে হবে। 3টা পক্ষ মানে আইসিসি, বিসিসিআই এবং বিসিবি।
এবং সেই জায়গাটায় নেগোসিয়েশন চলছে কিন্তু প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে 2 দফা বিসিবির সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে এবং এখন আসলে এটা পুরোপুরি আইসিসির হাতে এবং আইসিসির কল এবং তারপরে আসলে বিসিবিকে হয়তো পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। তারা হয়তো তখন আইসিসিকে ফর্মালি জানাবে যে ওকে উই আর এগ্রি টু পার্টিসিপেট অথবা উই ক্যান নট। এবং সেটা যদি না হয় তখন আসলে এই প্রশ্নগুলো আসবে যে বিশ্বকাপ বাংলাদেশ না খেললে কি কি হচ্ছে, কি কি ক্ষতি হতে পারে, কতটা লস হবে আমাদের ক্রিকেটারদের, এবং সেইটা তখন আসলে আরেক ধরনের আলোচনা এবং চিন্তার খোরাক চলে। একটা কথা বলা হচ্ছে যে বাংলাদেশের জন্য যদি হচ্ছে ভেন্যু পরিবর্তন করে এবং হচ্ছে বাংলাদেশের জন্য যদি গ্রুপ পরিবর্তন করে সেক্ষেত্রে এটা একটা রেফারেন্স হয়ে থাকবে। এ ধরনের একটা কথা আমি বিসিবি দিয়ে একজন পরিচালকের মুখ থেকে শুনেছি। কিন্তু আইসিসিতে এই ধরনের রেফারেন্স বা এই ধরনের ইতিহাস কিন্তু অনেক আছে। আপনি দেখবেন ওয়াক ওভার হয়েছে, আপনি দেখবেন নিরাপত্তার জন্য একটা দেশ খেলতেই যায়নি এরকম হয়েছে, ভেন্যু পরিবর্তন হয়েছে। শ্রীলঙ্কায় খেলতে যায়নি অস্ট্রেলিয়া, কেনিয়াতে খেলতে যায়নি নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে আপনার জিম্বাবুয়েতে খেলতে যায়নি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশে খেলতে আসেনি অস্ট্রেলিয়া, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে এই ধরনের হিস্ট্রিও আছে। সুতরাং রেফারেন্স হয়ে যাওয়ার ভয়ে বাংলাদেশকে এই লজিক্যাল একটা গ্রাউন্ড থেকে হচ্ছে বাদ দেওয়ার কোনো মানে কি আছে? একদমই না। আর তার চেয়ে বড় কথা আইসিসি সংগঠনটাই আসলে অনেক বেশি নড়বড়ে এবং ওই রকম আসলে শক্তিশালী এদের কোনো ইয়ে নেই যেটাতে আসলে আপনি মনে করেন যে না আইসিসির উপর আপনি আস্থাও রাখতে পারেন বা তাদের পলিসি আপনি ফলো করতে পারেন। বরং আইসিসিকে নানাভাবেই যে কেউ প্রভাব খাটিয়ে নানান সিদ্ধান্ত পরিবর্তন করতে পেরেছে এবং আইসিসি তাদের সেই সুযোগটা করে দিয়েছে। ফলে এটা যে রেফারেন্স হয়ে থাকবে এটার কোনো সুযোগ নেই, কারণ এই রেফারেন্সগুলো এর মধ্যে আছে অলরেডি। সো বাংলাদেশ বরং এই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু বাংলাদেশের অবস্থানটা পরিষ্কার, তারা অন্য কোনো কিচ্ছু না, সরাসরি সিকিউরিটি রিজন। এবং এই সিকিউরিটি কনসার্নগুলো আবার ইন্টারেস্টিংলি জানানো হয়েছে আইসিসি সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে। ওই চিঠির কথা আমরা জানি, যুব ক্রীড়া উপদেষ্টা বলেছেন, সেই চিঠিতে পরিষ্কারভাবে বলা ছিল যে কী কী রিস্ক ফ্যাক্টরগুলো আছে। এখন এই রিস্ক ফ্যাক্টর মিনিমাইজের জন্য আইসিসির দিক থেকে একটা পরিষ্কার দিক নির্দেশনা আসতে পারে যে আচ্ছা আমরা এইটা করবো তো তোমাদের জন্য, যাতে তোমাদের দর্শকরা জার্সি পরে খেলা দেখতে পারে, তোমাদের সাংবাদিক এবং বোর্ড কর্মকর্তারা নিরাপদ মনে করতে পারে সেখানে। এবং সেইটার সঙ্গে সঙ্গে আইসিসির আসলে এখন তাদেরকে অনেক বেশি অগ্রণী ভূমিকা নিতে হবে যে তারা কি চায় বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপটা করতে। কারণ বাংলাদেশেও কিন্তু আপনি দেখেন অলমোস্ট 20 crore দর্শক আছে এবং এখান থেকেও প্রচুর আমি বলি যে টিভি রাইটস থেকে আসবে অর্থ। এরই মধ্যে একটা যেটা ভারতেও নিশ্চয়ই পছন্দ করেনি, বাংলাদেশে আইপিএল এর ব্রডকাস্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে এই বিষয়গুলো যাতে আর না বাড়ে সেটার জন্য এখন আসলে সবাইকেই যার যার অবস্থান থেকে একটু এগিয়ে তো আসতেই হবে। কিন্তু বাংলাদেশের জন্য আসলে এখন আর সরে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের অবস্থানটা পরিষ্কার, আইদার আমরা শ্রীলঙ্কায় যাবো অথবা আমরা ভারতে বিশ্বকাপ খেলবো না। এবং সেইটা যদি না হয়, এবং এক্ষেত্রে আসলে আইসিসিকে অ্যাজ আ গভর্নিং বডি তাদেরকে আসলে অভিভাবক হিসেবে দুই পক্ষকে নিয়ে বসে একটা নেগোশিয়েটেবল সিচুয়েশন আসলে আনতে হবে দুটো। তিতুমির ভাই, ছোট্ট করে একটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে যে আমরা এই ইস্যুটাতে যখন ঘোলাটে পরিস্থিতি তখন আমরা নানা ধরনের নিউজ দেখছি ইন্ডিয়ান গণমাধ্যমগুলোতে, পাকিস্তান গণমাধ্যমগুলোতে, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এক এক রকম ভূমিকা রাখছে। আপনি একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে এই যে আমরা ইন্ডিয়ান গণমাধ্যমগুলোও ফলো করছি, পাকিস্তানিগুলো ফলো করছি, আপনি এটাকে কিভাবে দেখেন এই যে এই সময়টায় গণমাধ্যমের ভূমিকাকে? খুবই অ্যালার্মিং। মানে এইটা আরও যেটা হয়েছে যখন আমাদের সবার আরও অনেক বেশি শান্ত থাকার কথা তখন পরিস্থিতিটাকে অস্থির করে দিয়েছে গণমাধ্যমগুলো অবভিয়াসলি। এখন ধরেন ভারতীয় কিছু গণমাধ্যম সবসময় এটা করে এসেছে, এটা কিন্তু শুধুমাত্র এই খেলার বিষয় না। আপনি দেখেন সেই 5ই আগস্টের সময় থেকে জুলাই আগস্টের সময় তারা নানান রকম নিউজ দিয়েছে যেগুলো পুরোপুরি ফেক বা মিস ইনফরমেশন ছিল। স্পোর্টসের ক্ষেত্রেও তারা সেটা কন্টিনিউ করছে, এটাকে তারা একটা এজেন্ডা হিসেবে বানিয়েছে। পাকিস্তানের দিক থেকে আমরা দেখছি যে ঘটনাগুলো ঘটছে সেটাকেই তারা আসলে কোনো সোর্স ছাড়া তারা নিউজগুলো করছে। সো আমাদের এই ক্ষেত্রে কাজটা আমি বলবো দর্শকদের বা যারা নিউজ কনজিউম করছি, সোর্সটা আসলে একটু দেখতে হবে। যাচ্ছে এটাকে আইসিসি বলেছে, এএফপি বলেছে, ওকে দ্যাটস ফাইন, এএফপিটা আমরা হয়তো নিতে পারি। কিন্তু আবার দেখেন ক্রিকইনফো ক্রিকেটের সবচেয়ে বিশ্বস্ত একটা ওয়েবসাইট, এবং সেখানেও আমরা পরপর অলমোস্ট দুটো নিউজ দেখেছি যেটা পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসে ডিনাই করেছে যে না এরকম ঘটনা ঘটেনি। এই যে এখন আইসিসির ডেডলাইনের কথা বলা হচ্ছে, যেটা আবার এএফপি এবং এএফপির নয়াদিল্লি অফিস থেকে নিউজটা করা হয়েছে, খুবই ইন্টারেস্টিং। ফলে এটা নিয়েও কিন্তু বিসিবি ডিনাই করেছে তারা এরকম কোনো আইসিসি ডেডলাইন নেই। ফলে এই সময়টা আমাদের জন্য আসলে খুবই জটিল। এই কারণে আমাদের একটু ওয়েট করতে হবে। আইদার আপনি আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, টুইটার বা সোশ্যাল মিডিয়াতেও যদি আপনি ফলো করেন তাদের কাছ থেকে আপনি আপডেটটা নেন,
অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বলছে অফিসিয়ালি, অথবা বিসিসিআই কি বলছে অফিসিয়ালি। এর বাইরে আসলে বাকি অনেক রকম নিউজ হতে থাকবে এবং এইগুলো আসলে কোনো না কোনোভাবে তো প্রভাব ফেলছেই। ধরুন একজন দায়িত্বশীল কর্মকর্তাও যদি এই নিউজটা দেখে তিনি হয়তো মনে করতে পারেন এটাই সত্যি, তখন তিনি যদি আরেকটা স্টেটমেন্ট দিয়ে ফেলেন, পরিস্থিতি তখন আরও জটিল হয়ে যাবে। রাইট, তিতুমির ভাই আপনার কাছে আমরা আবারও ফিরে কথা বলছিলাম ক্রিকেট নিয়ে, ক্রিকেট, বাংলাদেশ, বিশ্বকাপ সবকিছু নিয়ে। বিপিএলেও একটু ফিরতে চাই। তিতুমির ভাই, বাংলাদেশ বিশ্বকাপে যাবে কি যাবে না সেটা তো কূটনৈতিক ব্যাপার, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা যারা স্কোয়াডে আছেন তাদেরকে তো অবশ্যই প্রিপেয়ার্ড থাকতে হবে। প্রিপারেশনের একটা মঞ্চ মনে হয় হচ্ছে বিপিএলটা। সেই বিপিএলে বাংলাদেশের জাতীয় দলে থাকা যেসব ক্রিকেটাররা আছেন এখন পর্যন্ত তাদের পারফরমেন্স আপনি কেমন দেখছেন? বেশিরভাগই তো ডিসঅ্যাপয়েন্টিং, যদিও শেষ দিকে এসে ধরুন অনেকে একটু রান পেয়েছে। আমরা শুরু থেকে যেমন সাইফ হাসানের কথাও যদি বলি, একেবারে লাস্ট ম্যাচে এসে তিনি বোধহয় তার নামের প্রতি সুবিচার করতে পেরেছেন। তাওহিদ হৃদয় একেবারে বিপিএলের সিলেট অংশে তিনি মোটামুটি কিছুই করতে পারেন, ঢাকায় এসে হি ইজ ডুইং গুড। এছাড়া ধরুন লিটন কুমার দাস, সোহানরা আসলে হতাশাই বেশি উপহার দিয়েছেন। বরং স্কোয়াডের বাইরে যারা আছেন, ধরুন মুশফিক, রিয়াদরা তো রিটায়ারই করে ফেলেছেন, বাট আপনি শান্তকে দেখেন, হি অলসো ডিড ওয়েল। এছাড়া আসলে ব্যাটিংয়ের দিকে তাকালে আমাদের ওপেনারদের নিয়েই দুশ্চিন্তাটা সবচেয়ে বেশি। লিটন, শান্ত, তানজিদ তামিম টানা ব্যর্থ হয়ে গেছেন, যিনি আমাদের মনে করা হচ্ছে যে অটোমেটিক চয়েস ওপেনিংয়ে, বরং তার সঙ্গে কে হবেন এটা নিয়ে আলোচনা। এবং সেই জায়গাটাই আসলে বেশিরভাগই হতাশার গল্প আমাদের ব্যাটসম্যানদের কাছ থেকে। আমরা তো ফ্ল্যাট কথা বলছি, আমরা একটু কাগজ কলমে তাদের পারফরমেন্সটাও দেখে নিতে পারি, সেক্ষেত্রে মনে হয় আলোচনা একটু সহজ হবে। আমরা একটু দেখতে চাই যে এই বিপিএলে এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় দলে যারা খেলে থাকেন নিয়মিত তাদের পারফরমেন্স কেমন। লিটন দাসকে আমরা দেখতে পাচ্ছি 10টা ইনিংসেই তিনি ব্যাট করেছেন, এখন পর্যন্ত যে ম্যাচ হয়েছে 10টা ম্যাচ সবগুলোতেই তিনি খেলেছেন, 201 রান করেছেন। স্ট্রাইক রেটটা কি আহামরি? 128.84 স্ট্রাইক রেট দিয়ে খেলছেন। লিটনের নামের প্রতি আসলে লিটন এমনিতে আরো বেটার স্ট্রাইক রেটে ব্যাট করে থাকেন এবং সর্বোচ্চ হচ্ছে 47, তার মানে হচ্ছে এখন পর্যন্ত কোনো 50 তিনি পাননি। আর তানজিদ তামিমের কথা আপনি বলছিলেন, 183 রান এসেছে তার 10 ইনিংসে এবং তিনি 124 স্ট্রাইক রেটে খেলছেন, একটা 50ও তিনি পেয়েছেন, একটা 2টা 50 তার ব্যাটে এসেছে। পারভেজ ইমনকে আমরা দেখেছি যে তিনি 10টা ম্যাচে এখন পর্যন্ত যারা আছেন এদের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রান গেটার এবং ভালো স্ট্রাইক রেটও খেলছেন 130+। তবে পারভেজ হোসেন ইমনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে তিনি হচ্ছে যে কটা 50 পেয়েছেন সবগুলোই 4 নাম্বার পজিশনে ব্যাট করে, জাতীয় দলে আমরা তাকে সাধারণত যেই পজিশনে খেলতে দেখি না, এটা নিয়ে মনে হয় আলোচনা শুরু হয়েছে। এটা হচ্ছে টিম ম্যানেজমেন্টের একটা ডিসিশন ছিল বলে আমরা জানতে পেরেছি, তাদের দিক থেকে নির্দেশনা ছিল যেন ইমনকে 4-এ খেলানো হয়, কারণ বিশ্বকাপে আসলে ইমনকে 4-এই তারা ব্যাট করার চিন্তা করছে, যেহেতু বাংলাদেশের মিডল অর্ডারে আসলে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয়েছে। মিডল অর্ডারে আমরা কাউকে ওরকম নির্ভরযোগ্য পাচ্ছিলাম না এবং ওপেনার এত বেশি আমাদের দলে, ফলে ইমনকে আসলে 4 নম্বরে তিনি কেমন করে সেটা দেখার একটা মঞ্চ ছিল বিপিএল, এবং সেখানে হি পারফেক্টলি মানে সুইটেড, যে ওখানে ওই যে জায়গাটা তিনি ভালো করেছেন। অনেক বেশি ওপেনারের কথা বলছিলেন, তাদের মধ্যে একজন সাইফ হাসানও, কিন্তু তার পারফরম্যান্সটা আবার বেশ উদ্বেগজনক বলে মনে হচ্ছে বিপিএল। এই যে লাস্ট ম্যাচেই তিনি 73 করেছেন, যখন আসলে টুর্নামেন্ট থেকে তারা অলরেডি অলমোস্ট মানে আউট করার নেই, হ্যাঁ বিদায় হয়ে গেছেন সেই জায়গাটায়। এছাড়া আপনি যদি তার স্ট্রাইক রেট দেখেন, এবং এইটা আসলে এই সাইফ হাসানকে আমরা চিনি না, কারণ গত কয়েক সিরিজ ধরে তিনি যেভাবে খেলে এসেছেন, যেভাবে সাইফ হাসানের আমি বলবো এটা ক্যারিয়ারের সেকেন্ড অধ্যায়, চ্যাপ্টার শুরু করেছেন সাইফ হাসান 2.0, সেই জায়গাটায় তিনি একেবারেই আমি বলবো যে এই বিপিএলটা যেন আরেকটা রিয়ালিটি চেক তার জন্য, যেন একটা ব্যাটসম্যানের খারাপ সময়, বাজে সময় সব কিছুর সঙ্গে আসলে সামলে নিয়ে সামনে যে যেতে হয়, চ্যালেঞ্জটা থাকে, সেটা বোধহয় তিনি বুঝতে পেরেছেন, এবং প্রবাবলি যদি বাংলাদেশ বিশ্বকাপে যায় সাইফ হাসানের উপর আমাদের আস্থা আসলে রাখতেই হবে আবারও। কিন্তু সাইফ হাসান আরেকটা অভিযোগ করেছেন তিতুমির ভাই, যে বাংলাদেশের যে ইন্টিগ্রিটি টিমটা আছে, যারা হচ্ছে তাকে হচ্ছে বেশ কয়েকবার নক করেছে বা তাকে ইনভেস্টিগেট করার ক্ষেত্রে তাকে যে কয়েকবার প্রশ্ন করেছে, জিজ্ঞাসাবাদ করেছে, সেটা কি আসলেই বড় প্রভাব ফেলেছে এই পারফরমেন্সে? এই অভিযোগটা শুধু সাইফ হাসান না, আরও অনেক কয়েকজন ক্রিকেটারই করেছেন, ইনফ্যাক্ট ঢাকার টিম ম্যানেজমেন্ট থেকেও করা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি ওনাররা। এখন মুশকিল হচ্ছে যে এবার বিসিবি আসলে ইন্টিগ্রেটেড টিমটাকে এরকম স্বাধীনতা দিয়েছে এবং তাদের কাজের ব্যাপ্তির মধ্যে এটা পড়ে যে কোনো ক্রিকেটারকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিকে জিজ্ঞাসাবাদ করা। বাট এগেইন এটা অবশ্যই একজন ক্রিকেটারের জন্য, প্রথমত ধরুন আপনার যদি একদম শো শুরুর আগে এসে হঠাৎ করে বলা হয় যে তুমি এটা কি করছো, বা গতকালকে দেখি তোমার ফোনটা দেখি, এটা কিন্তু আপনার উপর কোনো না কোনো ইফেক্ট ফেলবে, এবং সেটা তো হয়েছে অবভিয়াসলি সাইফ হাসানের ক্ষেত্রে। সো এইটা বোধহয় বিসিবিরও একটা চিন্তার জায়গা আছে যে তারা ইন্টিগ্রেটেড টিমটাকে হয়তো কোনো নির্দেশনা দিয়ে দিতে পারে কিনা, বা এই ক্ষেত্রে আসলে প্রপার ওয়েটা কী হওয়া উচিত। যেরকম ঢাকা থেকে যেটা বলা হয়েছে যে যদি অ্যাটলিস্ট টিম ম্যানেজারকে ইনফর্ম করে ম্যানেজারকে সঙ্গে নিয়ে গেলে ক্রিকেটারের জন্য হয়তো একটু সহজ হয় বিষয়টা। আদুরাজ হঠাৎ করে সকালবেলা কেউ ঘুমাচ্ছে, রুমে ঢুকে
হুটহাট ঢুকেই তার ফোন নিয়ে যদি চেক করা শুরু করে, এটা তো একটা হিউমিলিয়েটিংও হয় ওই ক্রিকেটারের জন্য, যেটা আফগান ক্রিকেটার অভিযোগ করে গিয়েছেন। ফলে অবভিয়াসলি আমি মনে করি সাইফ হাসান যে কথাটা বলেছেন তার অভিযোগটা যুক্তিযুক্ত আছে, বাট একই সাথে ওভারঅল টুর্নামেন্টের সাথে, এখন বিপিএল নিয়ে এত আমাদের পেছনের কালো অধ্যায় আছে, গল্প আছে, এখনো আমরা জানি কত পৃষ্ঠার যেন প্রতিবেদন, 700 পৃষ্ঠার বা 900 পৃষ্ঠার, সেই প্রতিবেদনের কথা আমরা এখনো জানি যে পাবলিশ হয়নি, এটাও গত বিপিএল নিয়ে। ফলে একটু সাবধানতার জন্য আমার মনে হয় যে এটা একটা এক্সাম্পল, আমরা যেটা দেখেছি এর মধ্যে 9 জন ক্রিকেটারকে এই বিপিএল আসতে দেওয়া হয়নি। সো এই বিষয়গুলো আসলে আমাদের মেনে নিয়ে ফর দ্য ফিউচার, সেক অফ দ্য ফিউচার, প্রবাবলি আমাদের সবারই আসলে কোঅপারেট করতে হয়েছে এই বিপিএলে। রাইট। তিতুমির ভাই, এই যে ওপেনারদের ব্যর্থতাগুলো নিয়ে কথা বলছিলাম, সাইফ তানজিদদের ব্যর্থতার ভিড়ে আমরা একজন ওপেনারকে আবার মেকশিফট ওপেনারের কথা বলছিলাম, কি তাওহিদ হৃদয়, এবং তিনি যেভাবে খেলেছেন এই পজিশনটাতে, 10টা ম্যাচ খেলেছেন, এর মধ্যে 4টা ম্যাচে তিনি ওপেন করেছেন, 4টা ম্যাচে তার রান হচ্ছে 90+ অ্যাভারেজ। না, তার ম্যাক্সিমাম রানই গত 4টা ম্যাচে এসেছে। আপনি দেখেন 97 দিয়ে শুরু, এরপর সেঞ্চুরি করলেন, একটা 50 করলেন, সো মানে অর্ধেকেরও বেশি রান তিনি গত 4 ম্যাচেই করে ফেলেছেন, এবং সেটা ওপেনার হিসাবে খুবই সারপ্রাইজিং। তাহিদ হৃদয় একটা সময় ওপেন করতেন, কিন্তু ন্যাশনাল টিমে তাকে আসলে আমরা ওপেনার হিসেবে দেখিনি। তিনি অলওয়েজ 3 নাম্বার 4 নাম্বার পজিশনের জন্য মনে করা হচ্ছিল, আচ্ছা আমরা একজন খুব ভালো টপ অর্ডার ব্যাটসম্যান পেয়েছি। কিন্তু যখন এই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তটাও খুব ইন্টারেস্টিং, তাকে ওপেনিংয়ে খেলানো, এবং আমি নিশ্চিত যে তিনিও নিশ্চয়ই দলের কাছে বলেছেন যে আমি ওপেন করতে চাই, এবং দাউদ মালানের সঙ্গে তার জুটিটা একদম জমে গিয়েছে, এবং এটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য একটা খুবই ভালো বার্তা, ভালো খবর যে তৌহিদ হৃদয় রানে ফিরেছেন এবং তিনি ওপেনার হিসেবে রান করছেন। এটা এখন বাকি ওপেনারদের চাপে ফেলে দিচ্ছে, স্পেশালি তানজিদ তামিম, তিনি একেবারেই রান পাননি। সো তার জন্য তো, কারণ তারা আবার একই এলাকার, দে বোথ ফ্রম বগুড়া, একই সাথে আন্ডার-19 ক্রিকেট খেলেছেন, সেখানে তৌহিদ যদি এরকম রান করেছেন তানজিদ তামিমকে, তবে দলের মধ্যে হেলদি কম্পিটিশনগুলো যত থাকবে তত ভালো। বাট তৌহিদ হৃদয়কে আসলে আমি জানি না টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত তাকে ওপেনার হিসেবে খেলাবে কি না, কারণ বাংলাদেশ দলে এটা খুব অদ্ভুত ব্যাপার আছে। আপনি দেখেন সাইফ হাসান আমাদের ওপেনার হিসেবে টানা কয়েকটা সিরিজ ভালো করেন, হঠাৎ করে আমরা তাকে দেখলাম 3 নাম্বার 4 নম্বরে তাকে খেলানোর চেষ্টা করা হচ্ছে, কিছু ক্লুলেস ডিসিশন আমাদের ম্যানেজমেন্ট নিয়ে থাকে। তৌহিদ হৃদয় এখন দেখছেন বিপিএলে টি-20 ফরম্যাটে ওপেনিংয়ে ভালো করছেন, কিন্তু ন্যাশনাল টিমে তাকে হয়তো আবারও 4 নম্বর পজিশনে ফেরত যেতে হতে পারে, এবং সেইটা হলে কিন্তু একজন ব্যাটসম্যানের রিদম মানিয়ে নিতে একটু সময় লাগে। কারণ আপনি যখন নতুন বলে তৌহিদ হৃদয় তার মানে খুব ভালো করছেন, পাওয়ার প্লেটা তিনি ভালো ইউটিলাইজ করতে পারছেন, কিন্তু তিনি যখন 4-5 নম্বরে নামবেন 3-4-এ, তখন আসলে সেই সিচুয়েশনটা থাকে না, গেম সিনারিও চেঞ্জ হয়ে যায়, ফলে তার ওটাকেও অ্যাডাপ্ট করতে হয়, এবং তখন আসলে একটা ইফেক্ট তো পড়েই। অবশ্যই আরও দুজন ব্যাটার আমরা দেখেছিলাম, শামীম পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান, তারাও হচ্ছে ন্যাশনাল টিমেই আছেন। তাদের পারফরমেন্সটা খুবই হতাশাজনক। বিশেষ করে সোহানের কথা আমরা বলতে পারি, তিনি যেহেতু ফিনিশিং রোলটাতে খেলে থাকেন। 9 ম্যাচে 7 ম্যাচে হচ্ছে 7টা ইনিংসে তাকে আমরা ব্যাট করতে দেখেছি, মাত্র 31 রান তার বলার মতো না একেবারে, এবং স্ট্রাইক রেটটা ওই পজিশনটাতে সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্ট্রাইক রোটেট করা, না ওই সময় রান তোলা, ঝড়ের গতিতে রান তোলা। আমরা তার রান দেখছি এখন পর্যন্ত যে 31টা রান করেছেন 100 নিচে স্ট্রাইক রেটে। প্রথমত হচ্ছে যে সোহানকে আমরা ফিনিশার হিসেবে মনে করছি বা বলা হচ্ছিল, এবং এই দলটাতেও তার রোল ফিনিশারের, কিন্তু তিনি এই বিপিএলে আমরা তাকে দেখিনি। ইনফ্যাক্ট বাংলাদেশ ন্যাশনাল টিমেও তিনি আসলে খুব বেশি এরকম কখনো আমরা সোহানের মনে রাখার মতো পারফরমেন্স আসলে নেই, বরং যেটা হয়েছিল যে তিনি গ্লোবাল টি-20 লিগে রংপুরকে ম্যাচ জিতিয়েছিলেন, যেবার রংপুর সেবার তিনি বেশ কয়েকটা ম্যাচ শেষ করতে পেরেছিলেন এইভাবে, এবং সেখান থেকে আসলে সোহান সেটাকে পরে ক্যারি করতে পারেননি পরবর্তীতে ন্যাশনাল টিমে এবং এই বিপিএলও কিন্তু তিনি অপরচুনিটি পেয়েছিলেন। ধরুন আমরা দেখেছি যে শেষ দিকে এসে অন্যান্য ক্রিকেটারদের নিয়ে যত কথা হয়েছে, ইনফ্যাক্ট মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে যত কথা হয়েছে, সোহানকে নিয়ে এই কথাগুলো হয়নি। তিনি সবসময় আড়ালেই থেকে গেছেন, এবং সেটার পারফরমেন্স তো পড়েছে, আপনি দেখেন তাকে ক্যাপ্টেন্সি দেখে সরে যেতে হয়েছে। ফলে আমার মনে হয় যে সোহানের জন্য এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়, সোহান একটা সময় আমরা মিডিয়া থেকে খুব বলা হচ্ছিল সোহান কেন ন্যাশনাল টিমে নেই, বারবার নির্বাচকদের প্রশ্নের উত্তর দিতে হয়েছে। সো এই প্রশ্নের কিন্তু এই প্রশ্নটা কিন্তু এখন আর করবে না বাংলাদেশের গণমাধ্যম, কারণ সোহানের পারফরমেন্সের জন্য। সো সোহানেরও এটা এখন বোঝা দরকার যে তাকে আসলে পারফরমেন্সই করতে হবে যদি তিনি দলে টিকে থাকতে চান। এটা কোনো মান অভিমানের জায়গা না, আপনি যদি যত ভালো পারফর্ম করবেন, আপনি আপনার দাবিটা জোরালো করে রাখেন, এবং সেটা আসলে টিম ম্যানেজমেন্ট যখন মনে করবে বা বেস্ট অ্যাভেলেবল অপশন হলে তখন আসলে আপনাকে নিয়ে নেবে। এখন দেখেন ইমনের কথা আমরা বলছি, ইমন কিন্তু উইকেট কিপারও, সো সোহানকে হয়তো বিকল্প উইকেট কিপার হিসেবে আপনি মনে করতে পারেন দলের, বা বেস্ট উইকেট কিপার কেউ বলে দলে অনেকগুলো উইকেট কিপার আমরা একটা 15 জন স্কোরে 4-5 জন উইকেট কিপার আমরা দেখেছি। সো শুধুমাত্র উইকেট কিপার হিসেবে নুরুল হাসান সোহানের মনে হয় বাংলাদেশ দলে জায়গা পাওয়ার আর সুযোগ নেই। তিতুমির ভাই, আপনার কাছে আমরা আবারও ফিরবো। সঙ্গে আছেন ফয়সাল তিতুমির। তিতুমির ভাই, আমরা বাংলাদেশের জাতীয় দলে যারা ব্যাটসম্যান আছেন তাদের পারফরমেন্স দেখেছি, জাতীয় দলে যারা বোলার আছেন তাদের পারফরমেন্সটাও একটু দেখে নিতে চাই, যারা এই বিপিএলে খেলছেন তারা কেমন করছেন।
আমরা দু একজন বোলারের কথা বলতে পারি, মুস্তাফিজুর রহমানের কথা বলতে পারি, যাকে নিয়ে এত কিছু। সে মুস্তাফিজ কিন্তু নীরবে তার কাজটা করে যাচ্ছেন। একদমই তাই। দলকে বেশ কয়েকটা ম্যাচে নেইল বাইটিং ম্যাচগুলো তিনি জিতিয়েছেন। আমরা শরীফুলকে একটা দুটো ম্যাচে দেখেছি, 9 রানে 5 উইকেট নিয়েছেন, এরকম একটা স্পেল তার আছে, কিন্তু রেগুলার তিনি আবার অনেক রান কনসিড করছেন। আমরা নাহিদ রানার কথা বলতে পারি, তিনি একটা দুটো ম্যাচে দলকে ম্যাচ জিতিয়েছেন, কিন্তু অনেকগুলো ম্যাচে আবার প্রচুর রান খরচ করেছেন। যারা ন্যাশনাল টিমে যারা আশেপাশে বা ন্যাশনাল টিমে যারা আছেন, এই বোলারদের পারফরমেন্স কেমন দেখছেন সোফার? আমার মনে হয় যে ব্যাটিং এর উল্টো, এবং এটা বাংলাদেশ ক্রিকেটের গত কয়েক বছরের চিত্র। এটা আমরা এখন ম্যাচ জিতি বোলারদের জন্য, এবং আমাদের একটা চমৎকার পেস বোলিং ইউনিট দাঁড়িয়ে গেছে। বোলাররা সবসময় তাদের কাজটা করে এসেছেন পারফরমেন্স। ইনফ্যাক্ট যদি আপনি দেখেন গত বছর বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স খুব খারাপ ব্যাটিং ওয়াইজ, বোলিং ওয়াইজ বাংলাদেশ কিন্তু তাদের কাজটা মোটামুটি ঠিকঠাকই করতে পেরেছে, এবং এটা টানা এশিয়া কাপে আপনি দেখেন সেম অবস্থা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি স্ট্যাটস থেকে যান এবার দেখবেন ব্যাটিংয়ে বাংলাদেশ অবভিয়াসলি যেটা হয়, বিদেশি ব্যাটসম্যানরা কিন্তু থাকেন সাধারণত শীর্ষ তালিকা। বাট এখানে নামগুলো দেখেন, এখানে শুধুমাত্র আমরা যদি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকা বোলারদের দেখছি, বাট ওভারঅল টপ 7 উইকেট টেকার এই বিপিএলের কিন্তু বাংলাদেশি বোলার, এবং সেখানে এই নামগুলো আছে। শরীফুল একেবারে সবার উপরে আছেন, এবং আপনি শরীফুলের ইকোনমি রেটও যদি দেখেন ওভারঅল প্রিটি গুড। বিশেষ করে ওই একটা ম্যাচে আসলে তিনি যে পারফরমেন্সটা করেছেন তাক লাগানিয়া, মুস্তাফিজ তার মতোই কাজটা করেছেন। তাসকিন আহমেদ এবারের বিপিএলে বরং এই প্রশ্ন যে তাসকিনের কি হয়েছে, তার ফিটনেস খুব চোখে পড়েছে, যে তিনি ওয়েট গেইন করেছেন, বোলিংয়ে আগের রিদম নেই, স্পিড নেই, চেষ্টাটা যেন তাসকিনের মধ্যে আমরা একটু ধার কমে গিয়েছে বলে মনে হচ্ছে। শেখ মাহেদি এবং নাসুম আমাদের দুজন প্রাইম স্পিনার এই ওয়ার্ল্ড কাপের, তারা দুজন কিন্তু দুর্দান্ত কাজটা করেছেন ঠিকঠাক মতো। খুবই কনফিডেন্ট মনে হচ্ছে শেখ মাহেদিকে, লিডারশিপ রোলে যেরকম তিনি, একই সাথে বোলিংয়েও। নাসুম তিনিও জানেন যে তাকে নতুন বলে মাঝে মধ্যেই ন্যাশনাল টিমেও দায়িত্ব নিতে হয়, এখানেও তিনি বিপিএলও সেটা করেছেন এবং নিয়মিত ব্রেক থ্রু এনে দিয়েছেন। ফলে আমাদের বোলিং ওয়াইজ আমাদের নিউজ ইজ ভেরি গুড, আমাদের বোলাররা খুবই রেডি, স্পিনাররা এবং পেসাররা। এর বাইরেও যদি আপনি দেখেন হাসান মাহমুদ আছেন বোধহয় টপ 3-তে, তিনি কিন্তু স্কোয়াডে নেই, বাট ওই যে নিজেকে জানান দিয়ে জাতীয় দলের আশেপাশেই আছেন, কন্টিনিউ করে এক্স্যাক্টলি তিনি ওয়ানডেতে আছেন, টেস্টেও আমাদের তিনি থাকছেন, যাওয়া আসার মধ্যে আছেন। ফলে এইটা আসলে সবই খুব ভালো খবর বাংলাদেশের জন্য, যে বোলাররা আমাদের অলওয়েজ এখন আমাদের একটা বড় স্ট্রেংথের জায়গা। আর তাসকিনকে নিয়ে আমার মনে হয় আরেকটু বেশি কথা বলার সুযোগ আছে, কারণ 8.61 ইকোনমি রেট, এই যে তালিকাটা আমরা দেখছি এখানে সবচেয়ে বেশি খরচে বোলার, সবচেয়ে কম উইকেট এবং সবচেয়ে বাজে পারফরমেন্স সম্ভবত। তো তাসকিনের হুট করে মানে বাংলাদেশের সম্ভবত বোলিং আক্রমণের নেতৃত্ব দেন তিনি, বলা হয় আর কি। তো তাসকিনের এই পারফরমেন্স আসলে কতটা দুশ্চিন্তা জাগে না? আমার আসলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা হচ্ছিল, এবং তারা এবার যে এক্সপেকটেশনে তাসকিনকে নিয়েছে, অবভিয়াসলি সেই এক্সপেকটেশনটা মিট আপ করতে পারেননি তাসকিন। এবং একই সাথে আপনি দেখেন বিপিএলের আগেই কিন্তু তাসকিনের একটা ঘটনা খুব আলোচনায় আসলো, বন্ধুর সঙ্গে একটা গ্যাঞ্জাম, মানে ফলে ওই বিষয়গুলো তো আছে, নিয়ম শৃঙ্খলার জনিত ব্যাপার আছে। এবং তাসকিনকে আমরা যেরকম দেখেছিলাম 2019 বিশ্বকাপে বাদ পড়ার পরে তিনি যেভাবে নিজেকে প্রিপেয়ার করে ব্যাক করেছিলেন, তার ফিটনেসের ভিডিওগুলো আমরা দেখেছি অনেক, সেগুলো কিন্তু এখন তিনি কন্টিনিউ করছেন বলে খবর আমাদের কাছে নেই। ফলে অবভিয়াসলি সেই পারফরমেন্সটার গ্রাফটা তো একটা ছোঁয়া তো পড়েছেই। এবং পেস বোলারদের এই কাজটা বেশি করতে হয়, অলওয়েজ আসলে নিজেকে অন্যদের চেয়ে পেস বোলারদের বেশি আসলে এই স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং নিয়ে কাজ করতে হয়। এবং তাসকিন আই হোপ যে তিনি যেহেতু এর আগে এটা করেছেন, প্রবাবলি এখন হয়তো তিনি আরও একবার সেই অপরচুনিটিটা পাবেন। আমরা জানি যে বিশ্বকাপে যদি বাংলাদেশ যায় খুব বেশি সময় নেই, বাট স্টিল একই সাথে কিন্তু এর সময় একেবারে কমও না। 25 তারিখে গেলে 7 তারিখে আপনার ফার্স্ট ম্যাচ, 2 উইকস ইজ এনাফ ফর আ ক্রিকেটার টু প্রিপেয়ার হিমসেলফ, যেটা সাকিব আল হাসান কিন্তু করতেন বিশ্বকাপের আগে। হুট করে তিনি দেখা যেতে কলকাতায় চলে গেছেন, বাচ্চা বিকেএসপিতে চলে এসেছেন, 2-1 দিনের ট্রেনিং অনেক সময় অনেক কাজে দেয়। এবং তাসকিনকে আসলে এই কাজটাই করতে হবে, সবার আগে তার নিজের এখন তিনি যেন তার বেস্ট রিদমে ফিরতে পারেন সেই চেষ্টাটা করতে হবে। অবশ্যই তিতুমির ভাই, শুধু তাসকিন নয়, জাতীয় দলে যারা আছেন সবাই নিজেকে প্রতিদিন ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এবং তাতে বাংলাদেশ ক্রিকেটেরই বেটারমেন্ট হবে আর কি। তিতুমির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekontv।